হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পরদিন সিরাতদের বাড়ি থেকে প্রত্যয় ভার্সিটিতে চলে এলো। এরপর চেলাপেলা ছাত্রছাত্রীদের সকলকে ডেকে বলল, আজ থেকে হট্টগোল মারধর এগুলো ভার্সিটি এরিয়াতে বন্ধ। তবে নিজের কর্মকাণ্ডের জন্য একটু অনুতপ্ত না ও, কেননা প্রত্যয়ের মতো কোনো ভুল করেনি, উল্টো যারা ভুল করেছে তাদের শাস্তি দিয়েছে। তবে একেবারেই যে ওর প্রভাব কমে যাবে তা নয়, অকাজ করলে অবশ্যই তাকে শাসন করা হবে। কিন্তু যেটাই হোক, শিক্ষার্থীরা বেশ অবাক হলেও স্বস্তি পেল, দুশ্চিন্তা মুক্ত হলো। এত নাটকীয়তা করেও যে এসব করা থেকে বিরত থাকেনি, তার হঠাৎ আজ কি হলো? তবে সবকিছু ছাপিয়ে অনেকেরই প্রশংসায় ভরিয়ে দিল প্রত্যয়কে। ব্যাপারগুলো উপভোগ করলো। এতদিন সকলের চোখে কেমন আতঙ্ক লেগে থাকতো ওকে দেখলে, কিন্তু আজ সেটা নেই। সবার দৃষ্টিতেই কেমন নমনীয়তা মিশে আছে। অন্তু আর মুহি বন্ধুর উপর মজাও করলো কিছুক্ষণ। প্রত্যয় বিনিময়ে মুচকি হাসলো। ওর মনের মধ্যে শুধুমাত্র সিরাতের মুখটাই উকি দিচ্ছে। মেয়েটার প্রতি দিন দিন কেমন ভালো লাগা অনুভব করছে সে। ওর কথাগুলো ফেলতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তার জগৎ থেকে বেরিয়ে সে বর্ডাকে ডেকে বলল, গরম এক কাপ কফি দিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তার জগৎ থেকে বেরিয়ে সে বয়ডাকে ডেকে বলল, গরম এক কাপ চা দিতে। চায়ে চুমুক বসাতে বসাতে সে আবারও হারিয়ে গেল ভাবনার জগতে। রাহি ফোন করে সিরাতকে বলল, তোর জামাইয়ের কি হইছে বলতো? এত বদলাই গেছে হঠাৎ, কাহিনী কি? সিরাত ঘুমিয়েছিল। ফোনের শব্দে ঘুম ভাঙল, মস্তিষ্ক ফাঁকা। প্রত্যয়ের ব্যাপারে কথা শুনে কান খাড়া করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আবার কি করেছে? কেন তুই জানিস না? সিরাতের মেজাজ খারাপ হলো। দেখ, ভনিতা না করে বল আবার কি করেছে। আমাকে মনে হয় কোনোদিন আর শান্তি দেবে না এই লোক। জীবন শেষ আমার। ওপাশ থেকে রাহি হেসে বলল, ধুর, তোর জামাই দুলাভাই তো বিরাট কাণ্ড করছে। সব্বাইরে ডাইকা বইলা দিছে এই প্রাঙ্গণে হট্টগোল মারধর করবেন না, তবে ভুল করলে অবশ্যই বড় ভাই হিসেবে শাসন করবেন। সিরাত অবাক হলো। বলিস কি? এটাই তো ঘটেছে। আমার বিশ্বাস হয় না। ডিয়ার, এটাই তো হয়েছে। আমার কি মনে হয় জানিস? কি? রাহি মজা করে বলল, তুই কালকে ব্যথা পেলি না, সেজন্যই বোধহয় ওনার খারাপ লেগেছে। শত হলেও বউ বলে কথা, মনে হয় তোরে মনে মনে পছন্দও করে। সিরাত ধমক দিয়ে বলল, মজা পেলাম। রাহি বলল, এখন তো এসবই বলবা, তুমি নিজেও যে ফিদা সেটাও বোঝা যায়। সিরাত থতমত খেয়ে বলল, মানে কেমনে বোঝা যায়? এমনি এমনি তোমার হাবভাবেই বোঝা যায়। এতদিন হইছে বিয়ের, আমরা বুঝি না ভাবছ? কি দিয়ে দুলাভাইকে বশ করলা বলো তো? ছি, ফোন রাখ। রাহি হাসতে হাসতে বলল, হ, এখন গর্তে মুখ লুকাইয়া বইসা থাকো। আমরা কচি খুকি না, জামাইর নামে আন্দোলন কইরা এখন তার প্রেমে কেমনে হাবুডুবু খাও, সবই সচক্ষে দেখা যায়। সিরাত ফোন কেটে দিল। অজানা কারণে লজ্জায় আচ্ছন্ন হলো মন। সত্যি কি ওর মুখ দেখে বোঝা যায় নাকি? এমন সময় মিনারার ডাক শোনা গেল দরজা থেকে। নাস্তা করতে ডাকছেন। সিরাত কিছুক্ষণ থম মেরে বসে থেকে নাস্তা করার জন্য উঠল। সারাটা দিন এক প্রকার ঘুরে ঘুরেই কেটে গেল। ভাবেনি প্রত্যয় সত্যিকার অর্থে নিজের কথা রাখবে। এতদিন এত কিছু করেও যার এসব কাজ বন্ধ করা গেল না, সেখানে সিরাতের ঘৃণিত চাহানি নিতে না পেরে প্রত্যয় চৌধুরী তার অত্যাচার বন্ধ করে দেবে, এটা ওর কাছে প্রচন্ড বিস্ময়ের ব্যাপার হয়ে রইল। তবে মনে মনে খুশি হলো, স্বস্তি পেল। প্রত্যয় রাতে এলো ওদের বাড়ি। মিনারা মেয়ে জামাইয়ের জন্য নিজের হাতে নানা পদের খাবার তৈরি করলেন। খাবার খেতে খেতে শিমুল সাহেবের সাথে বসে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলো কিছুক্ষণ। সিরাত আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছে না। অনেকক্ষণ আড্ডা দেওয়া শেষে ক্লান্ত হয়ে রুমে এলো প্রত্যয়। সিরাত পানির গ্লাস এগিয়ে দিলে তা ঢকঢক করে খেল। নিজের কথা রাখার জন্য ধন্যবাদ জানালো। ওর সব কাজ সিরাত উৎফুল্ল মনে করে দিল। প্রত্যয় বসে বসে শুধু দেখছে। মাঝে মাঝে বিরক্ত হচ্ছে সিরাতের কাণ্ড দেখে। এত ঢঙের কি আছে সেটাই বুঝতে পারছে না। একবারে ধমক দিয়ে বলল, এত আদিক্ষেতার কারণ কি? আল্লা দিব না বন্ধ করো। বাড়ি ফিরলে না কেন তুমি? আমি তো সকালেই বলে গিয়েছিলাম। সিরাত অবাক হয়ে বলল, ওমা, এতদিন পর বাড়ি এসে দুদিনও থাকবো না? তা হয় নাকি?
তাছাড়া আপনিও জামাই আদর পাননি, সময়টা উপভোগ করুন। তুমি জানো না আমার নিজের বিছানা ছাড়া ঘুম হয় না? সিরাত ব্যস্ত গলায় বলল, জানি, কিন্তু সবসময় সব পরিস্থিতিতে তো আপনার বিছানা আপনার সঙ্গী হবে না। তাই যে সঙ্গী হবে তার ভালো মন্দেও এবার একটু গুরুত্ব দিন। প্রত্যয় ভ্রু উঠিয়ে তাকালো, মুচকি হেসে একটানি কাছে এনে নিজের নাক ঘষল ওর গলায়। অস্ফুট স্বরে বলল, দিচ্ছে বলেই তো এখানে এসছি। সিরাত ভরকে গেল, ইতস্তত করে বলল, কিভাবে? বিছানার সঙ্গী কোনোটা ছাড়া আমার ঘুম আসে না, সেজন্যই তো হাত পা ব্যথা নিয়েও পড়ে আছে এইখানে। নাও পাগুলো মালিশ করে দাও। বলে ঠাস করে ছেড়ে দিল ওকে। সিরাত মেঝেতে পড়ে গেল। আচমকা এমন কান্তে রাগ হলো ওর। উঠে কাপড় ছাড়তে ছাড়তেই বলল, ভেবেছিলাম ভালো হয়ে গেছেন। প্রত্যয় ভ্রু উজিয়ে হাসল। ভালো হলে কি হতো? ছাই হতো। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল, কাল কিন্তু সকালে বেরোবো, তোমায় বাড়িতে দিয়ে আমি কাজে যাব। আপনার কাজ মানে কতগুলো উচ্ছন্নে যাওয়া ছেলে পেলে দুপাশে নিয়ে দাপিয়ে বেড়ানো, যত সব। সিরাত রাগে কচকচ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যয় বিছানায় শুয়ে হাসতে লাগলো। মেয়েটাকে রাগাতে ওর বড্ড শান্তি লাগে। ওর চোখ রাঙিয়ে তাকালে ইচ্ছে করে চোখের পাতায় চুমু খেতে। সিরাত ঘরে ফিরল বেশ কিছুক্ষণ পর। গোমরা মুখ করে কিছু না বলে বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। প্রত্যয় পেছন থেকে ভ্রু কুচকেই তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সিরাত নিজের উদরে ঠান্ডা হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ শির দ্বারা পেয়ে শিহরণ বয়ে গেল। গলা শুকিয়ে এলো। মিনমিন করে বলল, অসভ্য। প্রত্যয় ওর গালে চুমু খেয়ে নাক ঘষতে ঘষতে ফিস ফিস করে বলল। সভ্য হতে চাই। সিরাত স্তম্ভিত, শরীর কাঁপছে ওর, মস্তিষ্ক ঝিঁকে বসলো নানান কিছু। প্রত্যয় বিবশ চোখে চেয়ে রইল। মনের মধ্যে কেমন এক ঝড় উল্টে পাল্টে দিতে লাগলো। সবকিছু ভীষণ অচেনা, তবুও যেন মনোমুগ্ধকর। এই শান্ত বাতাস, এই রজনী, এই মুহূর্ত, সবকিছুই যেন ভালো লাগার উদ্বেগ বহন করে। দোটানা মনে ঠাঁই না দিয়ে এক নতুন অনুভূতির সাথে যেন পরিচিত হলো দুজনে। ভাবেনি এই অনুভূতি ধীরে ধীরে দুজনের মাঝে সৃষ্টি করে দেবে ভালোবাসা। শীত শেষে আরেক হেমন্তের শুরু। হলদেট একটা ভাব মিশে থাকে প্রকৃতিতে। নীলাভ আকাশের বুকে ওড়ে চলা সাদাটে মেঘ মন ভালো করে দেয়। গাছপালা বাতাসে দুলে অন্যরকম সৌন্দর্য তৈরি করে চারপাশে। স্থিরা জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষায় আছে তার মনে জায়গা দখল করা গুন্ডাটি। জানি সে এত দ্রুত বাড়ি ফিরবে না, তবুও সে অপেক্ষমান। যে মানুষটাকে না দেখে থাকা যায় না, যার দূরে যাওয়া ব্যাকুল করে দেয় হৃৎপিণ্ড, যার চিন্তায় সর্বক্ষণ বিভোর হয়ে থাকে মস্তিষ্ক, যে না থাকলে চারদিক খুটখুটে অন্ধকার লাগে, বিষণ্ণতায় ছটফট করে মন, সে মানুষটার জন্য সিরাত অনুভব করে ভালোবাসা। যেটা শুরু হয় তিক্ততা দিয়ে, সেটা একসময় ভালো লাগা হয়ে রূপ নেয় ভালোবাসা। কখনো ভাবেনি মানুষটার প্রতি ওর এমন অনুভূতি জাগ্রত হবে। এই যে এত কিছু করলো, এত এত কাহিনী, সব জেনে ওর মনটা প্রত্যয়ের মাঝে কেমন করে আটকে গেছে। সেদিনের পর তো আরও স্বামী স্ত্রী সম্পর্কে বাধা পড়লে শত্রুও যে কাছের মানুষ হতে পারে ও কল্পনা করেনি কখনো। তবে ইদানিং ওর অভিমান হয় মানুষটার উপর। সামনে নির্বাচন, তাতে প্রচণ্ড ব্যস্ত সে। রাতে দেরি করে বাড়ি ফেরার ইচ্ছে হয় কটু কথা শোনাতে, কিন্তু সেই সুযোগ আর হয় না। প্রত্যয় ফিরতে ফিরতে সিরাত ঘুমের দেশে তলিয়ে যায়। সকালে উঠে যায়, একটু চোখের সামনে পায়, তখন আর মন খুলে কিছু বলা যায় না। নাস্তা করা, কাজ গোছানো, ভার্সিটি বা বাইরে যাওয়ার তাড়া থাকে। প্রত্যেক এমন অবহেলা সিরাত মনে জমিয়ে রাখে। যাওয়ার সময় লোকটা যখন কপালে বা গালে চুমু খেয়ে যায়, তখন সেও খামর বসাই ওর হাতে। তাতেও লোকটার কোনো হেলদোল নেই। হাসি ঠাট্টা করে ওকে আধ পাগল তকমা দিয়ে বেরিয়ে পড়ে। সেজন্য সিরাত সারাদিন মুখ গোমড়া করে থাকে। রাতে রান্না হচ্ছে। সিরাত তরকারিতে মশলা দিচ্ছিল, নুনের বদলে চিনির কোটে ওর হাতে। মুশফিকা চৌধুরী সন্দেহের দৃষ্টিতে ওকে দেখে। শাশুড়িকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে থতমত খেলো। কি দিচ্ছ, খেয়াল আছে? তরকারিতে আমরা লবণ খাই, চিনি না। সিরাত জিভ কাটলো। কোটো রেখে লবণের পাত্র বের করতে করতে বলল, খেয়াল ছিল না। কটাক্ষ করলেন মুশফিকা চৌধুরী। থাকবে কি করে, নিজেকে নিয়ে ভেবেই তো কুল পাও না। স্বামী শ্বশুরবাড়ির লোকজনের কথা ভাবতে যাবে কেন? সিরাত বিস্মিত হয়ে বলল, এসব কি বলছেন মা? আমি শুধু নিজের কথা ভাবি, আপনার তাই মনে হয়? এতটা স্বার্থপর নই। মুশফিকা চৌধুরী তীক্ষ্ণ স্বরে বললেন, এসব জানি না বাপু, তবে আমাদের কথা যদি এতই ভাবো, তাহলে নাতিপুতির মুখ তো এখনো দেখালে না। বিয়ের তো কম দিন হয়নি, আমার ছেলেটা সারাদিন বাইরে বাইরে পড়ে থাকে। বাড়িতে একটা বাচ্চা এলে তবেই তো ওর মনটা টিকবে এখানে। এইসব কি আমাদের বলে দিতে হবে? সিরাত অপ্রস্তুত হলো।
এখনই বাচ্চা মানে? মুশফিকা চৌধুরী বললেন, বিয়ে হয়েছে কত মাস? ইয়ে মানে 9 মাস। মুশফিকা নির্লিপ্ত কণ্ঠে বলল, এটা কি কম? এখনই প্ল্যানিং করার সময়। আজ এলে বলবে আমার ছেলেকে, খবরদার আমি বলেছি এটা বলবে না। সেকালে ভাবনা বলে উড়িয়ে দেবে। কি মনে থাকবে? সিরাত আড়ষ্ট কণ্ঠে বলল, জি জি। দেখা যাবে মনের মতো ছেলের বউ পাইনি, অন্তত নাতি নাতনি তো দাও। এসব বলতে বলতে তিনি বেরিয়ে গেলেন। সিরাত জানে কেন মুশফিকা চৌধুরী ওর সাথে এমন করেন। তার বোনের মেয়ে লিয়ানা বেশ ঘরোয়া, চুপচাপ স্বভাবের মেয়ে, দেখতেও আগুন সুন্দরী, বংশ প্রতিপত্তি কম নেই, বাবার আদরের রাজকন্যা। তার প্রত্যয়ের সাথে বিয়ে দেবে বলে ভেবে রেখেছিল দু বোন মিলে। কিন্তু সেই ইচ্ছে পূরণ না হওয়ার মাঝে মধ্যেই আবুল তাবুল অনেক কিছু বলে ফেলেন সিরাতকে। সেজন্য ওইসবে এত মাথা ঘামায় না। সোহা একটু বড় হয়েছে, এবারই এলেই মুশফিকা চৌধুরীর কাছে থাকে বেশিরভাগ সময়। তিনিও বেশ আদর করেন ওকে। প্রত্যেকে সোহা বাবাই বলে ডাকে, তাতে কেমন সন্দেহবোধ। প্রত্যেকে সোহা বাবাই বলে ডাকে, তাতে কেমন স্নেহবোধ জেগে ওঠে ওর। সময় দেয় ওকে। মাঝে মাঝে মিটিং মিছিলও ক্যান্সেল করেছে প্রত্যয়। একজন বাবার মতোই সে মাঝে মাঝে সোহার আবদার পূরণ করেও। সেখান থেকেই হয়তো মুশফিকা চৌধুরীর মনে নাতিপুতির ভাবনাটা এসেছে। কিন্তু এখন শাশুড়ি যে সুযোগ পেয়ে অপমানের মাধ্যমে নিজের ইচ্ছে চাপিয়ে দিয়ে গেলেন, সেটা ভালোই বুঝলো সিরাত। নাতিপুতি চাইলে ছেলেকে গিয়ে বলুক ওর কাছে কি, জীবনেও প্রত্যেককে এসব বলতে পারবে না সিরাত। ইদানিং কাজের চাপে পরিবারকে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রত্যয়ের জন্য। মা বাবা সিরাত যে ওর উপর রেগে আগুন তা সে ভালোই বুঝতে পারে। তাছাড়া নিজেও ফুরসত পাচ্ছে না। সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান শুনতে শুনতেও ক্লান্ত। এই কাজ সেই কাজ, এর ওর অপরাধের বিচার, প্রতিপক্ষের সাথে লড়াই, সব মিলিয়ে মাঝে মাঝে মন বিষিয়ে ওঠে ওর। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চলে যেত, কিন্তু সেটা সম্ভব হয় না। কাগজে একের পর এক সাইন করারত অবস্থাতেই হঠাৎ ফোন বেজে উঠল ওর। চোখ সরিয়ে দেখলো প্রত্যাশা নাম্বার থেকে এসেছে। রিসিভ করলো প্রত্যয়, ধরেই ব্যস্ত কণ্ঠে বলল, প্রচণ্ড ব্যস্ত, কি বলবি 10 সেকেন্ডে বল। প্রত্যাশা শক্ত গলায় বলল, আসলে সোহা এসেছে, প্রত্যু করে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি যখন ব্যস্ত কি আর করার, রাখছি, কাজ করো। এটুকু বলে ফোন কেটে দিল প্রত্যাশা। কিছুক্ষণ চেয়ারে থ হয়ে বসে রইল প্রত্যয়। সোহাকে দেখে না আজ প্রায় 3 সপ্তাহ হতে চলল। গুনে দেখল সে, এত আদুরে বাচ্চাটা যে ভালো না বেশে থাকতে পারেনি সে। এই মুহূর্তে ভীষণ লোভ জন্মালো মনে, পালিয়ে যাওয়ার লোভ। মস্তিষ্ক জ্যাম করা বিষণ্ণ একঘেয়ে কাজকর্ম ফেলে ছোট্ট সোহাকে কোলে নিয়ে ছাদে ঘুরতে ইচ্ছে হলো। তাই মিনিটে নিজের সিদ্ধান্ত বদলে ফেলল। মাহিনকে ডেকে সব কাজকর্ম ওর উপর চাপিয়ে দিয়ে সন্ধ্যা নামতেই বাড়ির উদ্দেশ্য রওনা দিল সে। এদিকে কাজের চাপে মাহিনের মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। গার্লফ্রেন্ড অধরার সাথে ডিনারে যাওয়ার কথা আজ, এ কথা সে বলতেও পারবে না প্রত্যেকে, বললেই তার চাকরি নট। এদিকে যেতে না পারলেও অধরার থেকে কানে নিচে 2-4টে খেতে হবে। কিন্তু সব বিবেচনা করে কাজটাকে গুরুত্ব দিল সে। অধরাকে লম্বা একটা টেক্সট পাঠিয়ে প্রত্যয় দিয়ে যাওয়া কাজে মন দিল। বাড়ি ফিরে প্রত্যয় ফ্রেশ হয়ে প্রথমেই সোহাকে নিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়ালো, খেললো। সোহা ওকে প্রত্যু বলে ডাকে আর সে হাঁ হয়ে মুগ্ধ চোখে দেখে। এত কিউট লাগে সোহাকে যে 2 হাতে গাল টেনে দেয় ওর। এদিকে প্রত্যাশা বেশ মজা পাচ্ছে ভাইয়ের কাণ্ড দেখে। মুশফিকা চৌধুরী ময়দা মাখতে মাখতে সিরাতকে ডেকে বললেন, দেখো, একটা ছেলে মেয়ে আসলে তবেই ছেলেটা ঘরমুখ হবে। সিরাত বলল, যে ঘরে থাকতে চায় না তাকে ঘরমুখ করে কি লাভ? এত অ্যাক্সিডেন্ট হলো, আপনার অসুস্থতা, বাবার ধুমকি, কিছু তো উনি গণ্য করেনি। তাহলে একটা বাচ্চা কীভাবে ওনাকে আটকে রাখবে ঘরে? তাছাড়া শুধু আমাকে বললেই তো হবে না মা, ওনারও তো বুঝতে হবে, তাই না? উনি তো আমার কথা শোনেনি না। মুশফিকা চৌধুরীর ওর কথাটা তেমন পছন্দ করলেন না। তার মধ্যে সিরাত একটা বেয়াদব আর স্বার্থপর মেয়ে। খামখেয়ালিপনা করে বেশি তার ছেলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই ওর। তিনি বেশ কাঠখোট্টা গলায় বললেন, তুমি ভারী বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করার স্বভাবটা পাল্টাও। দুঃখিত, তবে আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি। এত কথা জানি না, কাজে যাও। সিরাত চলে এলো সেখান থেকে। ভীষণ বিরক্ত আর অপরাধ বোধ হচ্ছে। শাশুড়ি বিচ্ছুর মতো তার পিছু পড়ে আছে আজও। এত বড় দামড়া ছেলের সাথে না পেরে এখন ওকে চাপ দিতে এসেছে। রাতের খাবার পর্ব শেষ করে সব কাজ গুছিয়ে বাকিটা বুয়াকে বুঝিয়ে দিয়ে একটু ফুরসত পেল সিরাত।
ড্রয়িং রুমে গিয়ে দেখলো প্রত্যয়ের কোলে উঠে সোহা ওর গালে খামচি দিচ্ছে, আর প্রত্যয় ছাড়ানোর চেষ্টা করলেই চিৎকার দিচ্ছে। ও ছুটে গিয়ে সোহাকে ছাড়িয়ে নিল। এরপর বকাছকা করতে করতে ঘরে চলে এলো ওকে নিয়ে। প্রত্যয়ও এলো পেছন পেছন, থমকে বলল, এইভাবে বকছো কোন সাহসে? দাও ওকে, আমার কাছে দাও। সিরাত কঠোর গলায় বলল, আপনি এই সময়ে এখানে কেন? অফিসে যান। এত আদিক্ষেতা কেন দেখাতে এসেছেন? প্রত্যয় অবাক হলো। মানে? ও কি আপনার বাচ্চা? এত আদর দিয়ে মাথায় তুলছে যে? লাগবে না আপনার এত ভালোবাসা। নিজের মুরগির খবর নেই, আরেকজনের বাচ্চা নিয়ে আদিক্ষেতা, যত সব। সিরাতের ভাষা দেখে প্রত্যয় বিস্মিত হলো। এই মেয়ে এসব ভাষাও জানে নাকি? পরক্ষণেই রেগে বলল, শ্যাট আপ বেয়াদব। সিরাত তীক্ষ্ণ স্বরে বলল, আমি তাই। বলে সোহাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রত্যয় ভ্রু কুচকে তাকিয়ে রইল, নিজেও গিয়ে শুলো। পেছন থেকে জড়িয়ে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার বাঘিনীর? এমন করছে কেন? ছোট বাচ্চানার জন্য হাপিতেশ করছে সবাই। প্রত্যয় ঝট করে মুখ তুলে চাইল, অবাক চোখে তাকালো। কি? সিরাত লজ্জা পেয়ে গেল। এ কি বলল সে? কথা এড়ানোর জন্য বলল, কিছু না। আচ্ছা, আপনার কাজ নেই? প্রত্যয় ক্লান্ত গলায় বলল, অনেক কাজ। সিরাত মুখ গোজ করে বলল, আপনি প্লিজ কিছুদিন বেকার থাকুন। কেন? বাড়িতে সময় দিন। মায়ের প্রেশারটা ঠিক নেই ইদানিং, মেজাজও অতিরিক্ত, খাওয়া দাওয়া করছে না ঠিকঠাক। আমার মনে হয় আপনার চিন্তায় উনি একদিন ঠিক পাগল হয়ে যাবেন। প্রত্যয় ওর ঠোঁটে চুমু খেয়ে বলল, আর তুমি? আমি কি? বেকার স্বামীর চিন্তায় তুমি কি হবে? কিছু হব না, কিন্তু আপনাকে ভালো রান্না করে খাওয়াবো। তাই নাকি? কিন্তু এত খেয়ালে তো আমি ভুঁড়িওয়ালা হয়ে যাব। সিরাত হেসে বলল, ভালোই মানাবে আপনাকে, ভুড়িওয়ালা বেকার মোরগ। প্রত্যয় নাক মুখ কুচকে বলল, ইডিয়েট, ভুঁড়িওয়ালা মোরগ আমি হতে চাই না। সিরাত হেসে ফেলল, গলা জড়িয়ে ধরে বলল, কতদিন পর আপনার সাথে দুটো কথা বলার সুযোগ হলো বলুন তো? সেটাও সোহার জন্য। সিরাত রেগে ওর গলা ছেড়ে দিয়ে বলল, আমার জন্য কখন সময় বের করবেন আপনি? প্রত্যয় অপরাধী গলায় বলল, আমি চেষ্টা করছি, হয়ে উঠছে না তো। সিরাত কঠোর গলায় বলল, বুঝেছি, সত্যি ছানাপোনা হলে আপনার সময় হয়ে উঠবে। প্রত্যয় নির্বিকার চেয়ে থেকে কিছু একটা ভাবল। এরপর আচমকা কিছু না জানার ভান করে সরু কণ্ঠে বলল, আমি সঠিক জানি না, কিন্তু ফোলা পেটে তোমাকে কেমন লাগবে সেটা ভেবেই আমার হাসি পাচ্ছে। আমি হয়তো তোমার মতো সুন্দরী মুরগিকে এইভাবে দেখার লোভে আর অফিসে যাব না। অমন প্রতিবাদী মানব দরদি সিরাত কিভাবে শত্রুর প্রেমে পড়ে, তার ছানাপোনার মা হতে যাচ্ছে, সেটা উপভোগ করার আনন্দ পৃথিবীর সব আনন্দের ঊর্ধ্বে হবে তখন। আমি আনন্দ থেকে বঞ্চিত হতে চাই না। সিরাত ভীষণ রেগে গেল, ধাক্কা দিয়ে সরিয়ে বলল। প্রত্যয় বাঁকা হাসল। আসো মুরগি, তোমাকে আমার ছানাপোনার মা বানিয়ে দেই। সিরাত কানে হাত চেপে কটমট করে তাকালো। আপনার নির্লজ্জ কথাবার্তা বন্ধ করুন প্লিজ। প্রত্যয় হাসতে হাসতে চুপ করে সময়টা উপভোগ করতে লাগলো। সিরাতের লাজুক চেহারাটা হৃদয়ে লাগে যেন। এই মেয়ের জীবনের প্রতিটা সময় কান্নায় মুড়িয়ে দিতে এনে সে নিজেই জড়িয়ে গেছে আনমনে। ওর যত্ন ভালোবাসাকে প্রত্যয় অবহেলা করতে পারেনি। সিরাতকে দু হাতে কাছে টেনে কপালে চুমু বসালো সে। কতদিন সুন্দর সময় কাটানো হয় না দুজনের। সোহানের মেজাজ তিরিক্ষি, সে কিছুতেই মেনে নিতে পারছে না আফজাল সাহেব তাকে এভাবে ঠকাবে। সামনে নির্বাচনে ওকে নমিনেশন না দিয়ে প্রত্যেককে নমিনেটেড করেছে তার পার্টি। এটা ভাবতেই ওর সারা গায়ে আগুন জ্বলে উঠল। প্রত্যয়ের দল ভারী, তরুণ নেতা হিসেবে সকলের পছন্দের তালিকায় শীর্ষ। তবুও আফজাল সাহেব সোহানকে ভরসা দিয়েছিল সে এবার নির্বাচনে লড়াই করবে এবং জিতবে। সোহান সেটা বিশ্বাসও করে নিয়েছিল, কিন্তু এত বড় বিট্রে হবে নিজের সাথে তা ভাবতে পারেনি। এমনিতে প্রত্যয় সবখানে নিজের আধিপত্য বিস্তার করেছে, যার কারণে সোহানের ক্ষতি হয়েছে। তবুই নির্বাচন এবং পদের লোভে সে এতদিন চুপচাপ সব মেনে নিয়েছে। কিন্তু এভাবে আফজাল সাহেব পেছন থেকে ছুরি বসিয়ে সর্বোচ্চ ক্ষতিটা করে দেবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। আর এসব কিছুর জন্য দায়ী প্রত্যয়। অবশ্যই সে। প্রত্যয় এই ব্যাপারে হস্তক্ষেপ না করলে আফজাল সাহেব নিশ্চয়ই এ কাজ করার সাহস পেত না। সোহানের সব রাগ, হিংসা, বিদ্বেষ সব গিয়ে প্রত্যয়ের উপর পড়ল। প্রতিশোধ একটা নিতেই হবে, নয়তো বুকের জ্বালা কমবে না। সোহান ফোন করলো প্রত্যয়কে। প্রত্যয় প্রেস ক্লাব এসেছিল গুরুত্বপূর্ণ কাজে। কাজ শেষে বেরোনোর সময় এলো ফোন। নম্বরটা তার চেনা। বাঁকা হেসে ফোন ধরলো। কিছু বলার আগে সোহান চিবিয়ে চিবিয়ে বলল, কত টাকা দিয়ে কিনেছিস আফজাল কুত্তাকে?
প্রত্যয় হেসে বলল, তুই যত দিয়েছিস তার এক গুণও না, তবে ছোট্ট একটা ট্রিক্স খাটিয়েছি, সেটাই কাজে দিয়েছে। এটাই রাজনীতি, বুঝলি? এইখানে একবার বোকামি করলে সারা জীবন পস্তাতে হবে, যেমন তুই পস্তাচ্ছিস। তোর মরণ আমার হাতে, আমি শেষ হলে তুইও শেষ। প্রত্যয় ভ্রু উঁচিয়ে বলল। তাই? সুহান রোষপূর্ণ গলায় বলল, আমাকে পাত্তা দিচ্ছিস না তাই তো? কাজে কর্মে করে দেখাবো অতি শীঘ্রই। তোকে সহ তোর বউ পরিবারকে জ্যান্ত কবর না দিলে আমার নামও সোহান নয়। লিখে রাখ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই শেষ। কাকপক্ষিতেও টের পাবে না কিছু। প্রত্যয় চোয়াল শক্ত হয়ে এলো। এরপর আচমকায় থেমে গেল। গম্ভীর ফাঁসফাঁসি কণ্ঠে বলল, তোর কি ধারণা আমি বোকা? কাঁচা খেলা খেলি? এখনও এত বোকা রয়ে গেলি? এর আগেও তুই আমার অনেক ক্ষতি করেছিস। সিরাতকে উস্কে দিয়েছিস আমার নামে জাতা বলে, ওর ক্ষতি করার চেষ্টা করেছিস। এমনকি আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলেছিস আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। এইসব আমি জানি না ভেবে ভুল করছিস তুই। আমি তোকে চরম শিক্ষা দেওয়ার জন্য বসেছিলাম এতদিন। সোহান ভরকে গেল। এসব প্রত্যয় জানলো কিভাবে? ওর তো সব জানার কথা না। এই চিড়িয়াটাকে সে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। এত কিছু বলেও ভয় দেখানো গেল না, ওটা ওকেই হুমকি দিচ্ছে। দম আছে বলতেই হয় ওর। ও নিজের ভরকানো ভাব লুকিয়ে বলল, মানে কি বলতে চাইছিস তুই? প্রত্যয় শান্ত স্বরে বলল, সব তো শুনলি, তাছাড়া আরও একটা কথা শুনে নে। এই যে তুই এতক্ষণ যা যা বললি সব কল রেকর্ড হয়ে আছে। অডিও রেকর্ডটা কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করবে। ভাইরাল হতে আর কতক্ষণ? এরপর বাকিটা তুই নিজেই দেখে নিস। তোর মতো কিছু আসবে আর যাবে। ছুচু মেরে হাত নোংরা করছেন আর প্রত্যয়। গুড লাক বন্ধু। মুখের উপর ফোন কেটে দিল প্রত্যয়। সোহান ভেবে পেল না এত বড় বোকামি কি করে করতে পারলো সে। চিন্তা, অস্থিরতা, ভয় গ্রাস করে নিল ওকে। কি করবে বুঝে উঠতে পারল না। কিছু মুহূর্তেই ওর অডিও রেকর্ড সহ বিভিন্ন কুকর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সোহান দিশেহারা হয়ে একে একে ফোন করতে লাগলো, কিন্তু কেউই ওর প্রতি সদয় হলো না। পরবর্তীতে এই নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড পড়ে গেল চারদিকে। প্রত্যয় ছোট্ট একটা মামলাও করে দিল ওর নামে। এতে করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিল সোহানকে। আর আরও একটা সত্যিই জানতে পারল সে, ওর বিশ্বস্ত কর্মী মুকলবি ওর সব কার্যক্রম প্রত্যয়কে জানাতো। মূলত সে প্রত্যয়ের দলের লোকই ছিল। এত কিছু জানতে পেরেও কপাল চাপড়ানো ছাড়া ওর আর কিছুই করার রইল না সোহানের। বিপদে দলের কাউকে পাশে পেল না সে। ঘরে ঢুকে প্রত্যয় দেখল সিরাত ঘুমে ঢুলছে চেয়ারে বসে। প্রত্যয়ের ঘুম না ভাঙিয়ে কপালে চুমু খেতেই ধরফড়িয়ে উঠল সিরাত। প্রত্যয়কে দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, ডাকবেন তো? ভয় পাইয়ে দিয়েছিলেন। প্রত্যয় শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এইখানে বসে ঢুলছো কেন? বিছানায় গিয়ে ঘুমাও। সিরাত বাস্তবে ফিরে এলো। ওর গলা জড়িয়ে ধরে বলল, আপনি ঠিক আছেন তো? কত কিছু ঘটে গেল আজ। সোহান লোকটা আসলেই সব খারাপ করেছে। খারাপ জানতাম, এত বড় বদমাশ জানতাম না। প্রত্যয় হেসে বলল, তাই? আর আমি? সিরাত ওর গলা ছেড়ে দিল। এরপর কাপড় বের করে দিতে দিতে বিড়বিড় করে বলল, মোটামুটি চলে, বেশি ভালো বলবো না। ভেতরের খবর তো সব আমি জানি না। মানে? যদি আপনার খুব গায়ে লাগে আর কি, তাই বলতে চাচ্ছি না। প্রত্যয় সামান্য হাসার চেষ্টা করে বলল, বলো যা মনে আছে, আমি এত গায়ে মাখি না। সিরাত ঠোঁট উল্টে বলল, আসলে যারা রাজনীতি করে তাদের নীতিটাই তো খারাপ। গুটি কয়েক পাবেন ভালো, তাছাড়া সবই নষ্ট চরিত্রের অধিকারী। যেমন ধরুন, বউ রেখে সুন্দরীদের নিয়ে ফষ্টি নষ্টি করা ছাড়া আরও কত কি। জীবনে কোনো অন্যায় অবিচার করেনি, এরকম কথা কোনো নেতা পাতে নেতা বুকে হাত দিয়ে স্বীকার করতে পারবে না। ন্যায় বলতে কিছু আছে, তারা সেটা জানেই না। প্রত্যয়ের হাসি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে এলো। এক দৃষ্টি চুপ করে তাকিয়ে থাকলো সিরাতের দিকে, কিন্তু রাগে দিক দিক করে জ্বলতে থাকা চোখ দুটো সিরাতের নজর এড়াতে ব্যর্থ হলো। সিরাত বিড়বিড় করে বলল, পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে লাগে। প্রত্যয় শুনতে পেল কথাটা। জ্বলন্ত চোখে তাকালো সিরাতের দিকে। ও পালাতে গেলেই এক হাত চিপে ধরে আটকে ফেলল। এরপর অন্য হাত নিজের বুকে হাত রেখে বলল, আমি প্রত্যয় চৌধুরী বুকে হাত রেখে স্বীকার করছি, এই জীবনে করা আমার সবচেয়ে ন্যায়পূর্ণ কাজ হলো আমার শত্রু সিরাত আঞ্জুমকে বিবাহ করা। বিবাহ করে ওর প্রত্যেকটা দিন উলটপালট করে দেয়াই আমার জীবনের সবচেয়ে ন্যায়ের কাজ। এটাও স্বীকার করছি, আগামী দিনগুলোতেও ওর সাথে আর উল্টাপাল্টা কাজ করে ন্যায়ের পথে এগিয়ে যাব। কেউ ঠেকাতে পারবে না।
সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ভাবল এই লোকটা জীবনেও শোধরাবে না। সেই সাথে প্রচণ্ড হাসিও পেল ওর। লোকটা এত অদ্ভুত কথা বলে মাঝে মাঝে যে ও দ্বিধায় পড়ে যায়, কখনো ভয়ও হয়। ও হাসার চেষ্টা করে বলে, এসব আবার কেমন প্রতিজ্ঞা আপনার? এরকম কেউ বলে? আমি বলি, কারণ আমার লক্ষ্য তো এটাই, তোমার জীবনটাকে উলটপালট করে দেয়া। কেন, তুমি কি জানতে না? সিরাত আলতো হেসে বলে, মানে বুঝিনি কি বলতে চাচ্ছেন। প্রত্যেক গমগমে কণ্ঠে বলল, সিরাত, ইদানিং বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে তোমার, ব্যাপারটা কি? কিছু না, আসলে আমি কনফিউজড হয়ে গেছি। এক এক সময় এক এক কথা বলছে। প্রত্যয় ওর গাল টেনে বলল। প্রেমে পড়ে গেছেন মিসেস? সিরাত লাল হলো, নত মুখে আওড়ালো, এটা কি স্বাভাবিক নয়? ভালোবাসা আসবে, এটা তো হওয়ারই। প্রত্যয় ওকে ছেড়ে দিল। এরপর অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে ঘামপুটি দিতে হো হো করে হেসে উঠল। বলল, আমি তোমাকে সত্যি সবার থেকে আলাদা ভেবেছিলাম সিরাত, কিন্তু এখন মনে হচ্ছে তুমিও সব মেয়েদের মতোই। সিরাত ভীষণ বিস্মিত হলো। আমি বুঝতে পারছি না, আপনি এত অবাক হচ্ছেন কেন? এতদিন ধরে স্বামী স্ত্রী হিসেবে আমরা আছি, অন্য সবার মতো স্বাভাবিকভাবে আমাদের সম্পর্ক এগিয়ে গেছে। এখন আপনি বলছেন আমি অন্য সবার মতো, মানে কি? প্রত্যয় শব্দ করে নিঃশ্বাস ফেলল, গা এলিয়ে দিল হেডবোর্ডে। একটু সময় চুপ থেকে এরপর ভ্রু সোজা করে বলল, তোমাকে আজকে কিছু কথা বলি। রাজনীতি করা আমার স্বপ্ন ছিল, কত ঝড়ঝাপটা পেরিয়ে কেরিয়ারটা গুছিয়েছি, সেটা তুমি চিন্তাও করতে পারবে না। অথচ সেটা তোমার জন্যই নষ্ট হতে বসেছিল। আমার জীবনে তোমার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়েছে, সেটা কি জানো তুমি? এত এত সমস্যা যে একটা সময় আমার মনে হতো তোমার লাশ ফেলে দেই। সিরাত আতকে উঠল, নির্বিকার হয়ে তাকিয়ে রইল ওর দিকে। ভালোই ততক্ষণ কথা বলছিল দুজন, তাহলে এখন এসব উদ্ভট কথা বলছে কেন লোকটা? প্রত্যয় কপালে হাত ঘষে আবারও বলল, তবে সেটা করিনি, নেহাতি তুমি মেয়ে মানুষ তাই। কিন্তু ব্যাপারটা একসময় এত এত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেলে যে তোমাকে চরম একটা শিক্ষা না দেওয়া অবধি শান্তি পাচ্ছিলাম না আমি। একটা কথা কি জানো, তোমাকে হাতে মেরে কাপুরুষের তকমা পেতে চাইনি, সেজন্য সহজভাবে এগিয়েছি। তোমাকে দুর্বল জায়গায় আঘাতটা করতে চেয়েছি। পরিবার, বিয়ে, স্বামী, ভালোবাসা, এসব জিনিস কি অস্ত্র হিসেবে বেছে নিয়েছি, শারীরিকভাবে নয়। আমি তোমাকে মানসিকভাবে ভাঙতে চেয়েছি, আর দেখো এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে। প্রত্যয় এটুকু বলে থামল। সিরাতের চোখ জল করছে। কি হলো এটা? প্রত্যয় প্রথম ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করলেও একটা পর্যায়ে নিজের ভুলগুলো শুধরে নিয়েছিল। তাহলে এতদিন কি ও অভিনয় করে গেছে আর অপেক্ষা করেছে সিরাত কবে দুর্বল হবে ওর উপর? এটাই ওর ইচ্ছে ছিল। আজ যে মনের কথাটা সাহস করে বলে দিল, তখনই সিরাতের অনুভূতিকে মিথ্যে প্রমাণ করে দিতে চাইছে। ওর মাথা যেন ভার হয়ে এলো, মস্তিষ্ক ফাঁকা লাগছে। সময় নিল একটু, অভিনয় নাকি বাস্তব বোঝা কঠিন। তবু ও আড়ষ্ট হেসে বলল, সত্যি আপনি আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছেন। প্রত্যয় চোখ মুখ শক্ত করে বসে রইল। কেমন অদ্ভুত লাগছে সব স্বীকার করে বলল, অবশেষে নিজের কার্যে সফল হয়েছি তাহলে। সিরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, অবশ্যই মিস্টার প্রত্যয়, তবে আমারও কিছু বলার আছে। প্রত্যয় ক্ষীণ স্বরে বলল, শুনছি। আসলে আমি ভেবেছিলাম যেমনই হোক আপনি তো আমার স্বামী, কোনো বিপদ হোক বা খারাপ কিছু ঘটুক তা চাইনি। সব সময় যাতে ভালো কাজ করেন, ভালো থাকতে পারেন তাই চেয়েছি। আমি আপনার সাথে সুখী হতে চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। প্রত্যয় চোখে মুখে অনুশোচনার রেশ ফুটে উঠল। ছোট গলায় এসে বলল, এত সহজে? আমি তো শত্রু ছিলাম। এগুলো তো সম্পূর্ণ মনের ব্যাপার। মন যখন তখন প্রেমে পড়ে যেতে পারে, হোক সে শত্রু বা মিত্র। কিন্তু কিন্তু চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? আপনি আমাকে মেরে কাপুরুষের তকমা পেতে চাননি, কিন্তু যা করেছেন তা কাপুরুষের থেকেও অধম। আমি সব কিছু ভুলে যাকে আপন করতে চাইলাম, সেই আমায় পর করে দেবে ভাবিনি। মন ভাঙার কষ্টটা তবে আমি সামলে নিতে পারবো আশা করি, কিন্তু আর কখনোই বিশ্বাস করব না। সিরাত ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যয় ভেতরে ভেতরে চমকালো। সিরাত এত ঠান্ডা আচরণ করবে সে ভাবেনি। ধারণা করেছিল ও বেশ হুলস্থুল করবে, চেঁচামেচি করবে, বাড়ি মাথায় করে সিন ক্রিয়েট করবে। কিন্তু না, মেয়েটা এত শান্তভাবে কথাগুলো বলে দিল যে এখনও নিজেরই অস্বস্তি হচ্ছে। প্রত্যয় বিমূর্ত ভঙ্গিতে বিছানায় বসে ছটফট করতে লাগলো। নিজেকে কেমন ছোট মনের মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:30 বাজে। সিরাত এখনও ঘরে আসেনি। সেগুলো শুনবে না সিরাত?
আচ্ছা, রাগ করে আবার বেরিয়ে গেছে নাকি বাড়ি থেকে? আশঙ্কা বাড়ল ওর। হতচকিত হয়ে ছুটে গেল। সারা বাড়ি ঘুমে ডুবে আছে, কোথাও কেউ নেই। গেল কোথায় মেয়েটা? হন্তদন্ত হয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো সিরাত বাড়ি যায়নি। প্রত্যেক ভালো করে খোঁজ নিয়ে দেখলো সিরাত প্রত্যাশার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও মুখ ভার করে দাঁড়িয়ে থাকলো বাইরে। এতগুলো দিন একসাথে থেকেও কখনো একে অপরকে বলা হয়নি ভালোবাসি, কিন্তু প্রত্যেক জানে এতদিনে সে নিজেও সিরাতের প্রতি দুর্বল এবং নির্ভরশীল। ওকে ছাড়া ও রাতে ঘুম হয় না, অস্থির লাগে, জীবন দুর্বিষহ মনে হয়। এগুলো যে ভালোবাসার অন্য রূপ সেটা সে জানে, ধরা দিতে চায় না সিরাতকে। কিন্তু আজ তো ভালো মনেই ও নিজের কুরুচিপূর্ণ দিকটা তুলে ধরেছিল সিরাতকে, যাতে নিজের মনের ভার কমে যায়। কিন্তু ভার কমার বদলে দূরত্ব বাড়িয়ে দেবে তা তো ভাবেনি। প্রত্যয়ের ইচ্ছে করলো ট্রেনের নিচে মাথা দিয়ে মারা যেতে। সবসময় সব সত্যি জানাতে নেই। এরপর সিরাত কেমন পাল্টে গেল, প্রত্যেককে এড়িয়ে চলতে শুরু করলো। ওর কোনো কাজ বোধগম্য হচ্ছে না, ওর কোনো কাজ গোছখাজ করে দিত না, কোনোভাবেই ওর সামনে পড়তে চাইতো না। নির্বাচনের কাজে ব্যস্ত প্রত্যেক সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি এসে দেখতো সিরাত আগে ভাগে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নিজের মতো করে। এরপর অথচ মেয়েটা এতদিন ওকে একা করে কখনো খেত না। এর মধ্যে মাস 3 কেটে গেল। বাড়ি ফিরে অন্যদিনের মতোই আচরণ পেল সিরাতের থেকে। প্রত্যয় এতদিন সব মেনে নিলেও আজ কেন যেন ব্যাপারগুলো হজম করতে পারল না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। এরপর সিরাতকে টেনে এনে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ঘুম ভেঙে গেল সিরাতের। ধরফড়িয়ে উঠে বসে অগ্নিময় চোখে তাকালো। প্রত্যেক কথা বলার চেষ্টা করলেও সিরাত দূরে সরে গেল। বিরক্তি নিয়ে 2 হাত জড়ো করে বলল, সব প্রতিশোধ না হয়ে গেলে আপনি অতি শীঘ্রই তালাকের ব্যবস্থা করুন। এক খাটে কোনো কাপুরুষের সাথে ঘুমাতে হয় ভাবতেই আমার বমি পাচ্ছে। সরুন তো। চোখ মুখ কুচকে দৌড়ে ওয়াশরুমে চলে গেল সিরাত। এরপর বের হয়ে ওড়নায় হাত মুখ মুছে বালিশ নিয়ে ডিভানে শুয়ে ঘুমিয়ে পড়ল। প্রত্যেক হতভম্ব হয়ে বসে থাকলো। সিরাতের নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কপালের দোষে আজ তার এই দশা। কেন সে ওসব স্বীকার করতে গিয়েছিল? এমনিতেই তো ভালো ছিল সবকিছু। নতুন দিনের সূচনা। রাতে বোধহয় বৃষ্টি নেমেছিল। চারদিকে এমন উদাসী ঠান্ডা হাওয়া বইছে। রত্নী ফোনের শব্দে ঘুম ভাঙল প্রত্যয়। বিরক্তি নিয়ে রিসিভ করে সব বুঝিয়ে দিল পাশের ব্যক্তিটাকে। ফোন রেখে ঘাড় ফেরাতে সিরাতকে ডিভানে বসে থাকতে দেখলো। ভাবলেশীন ভাবে চা খাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীর কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে চলেছে। প্রত্যয় ভ্রুকুচকে তাকিয়ে রইল। এরপর 2 বার ডাকলো ওকে, সাড়া পেল না। সিরাত বেরিয়ে গেল। হতাশ প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে নিল। পাঞ্জাবি বের করে রেডি হতে হতে ভাবল কিভাবে কি করলে মহারানীর মন পাবে সে। আর তো এই বিরহ সহ্য করা যাচ্ছে না। বউয়ের মন জয় করার চেয়ে নির্বাচনে জয় পাওয়া সহজ। বাইরে হালকা বৃষ্টি নেমেছে। প্রত্যয় ড্রাইভারকে তাড়া দিল গাড়ি বের করতে। একেবারে রেডি হয়ে দোতলা থেকে নামার সময় সে দেখল সিরাত ছাড়া বাড়ির সকলে ডাইনিংয়ে অপেক্ষা করছে ওর জন্য। সবার মুখ জলজল করছে। মুশফিকা চৌধুরী ছেলেকে দেখে আহ্লাদে ফেটে পড়ে বললেন, আব্বা, আমার আব্বা, এদিকে আসো। প্রত্যয় বুঝল না কিছুই। আমির সাহেব গমগমের স্বরে হেসে উঠলেন। এসো এসো, মিষ্টি মুখ করো। প্রত্যাশার চেহারাও খুশি খুশি, যেটা সচরাচর থাকে না। প্রত্যেক চোখ এতক্ষণ টেবিলের দিকে পড়ল। নানা পদের মিষ্টান্ন রাখা ওখানে, যেন দোকান বসেছে। কাজের লোকগুলো পর্যাপ্ত খুশি, কিন্তু কোথাও সিরাতের টিকিটিও নেই। প্রত্যেক কিছুই ধরতে পারছে না। কুচকে মাকে সে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? নির্বাচন তো আরও 7 দিন পরে, এখনও তো জয়লাভ করিনি। তাহলে তো আনন্দ উৎসব কোন হিসেবে? আমির সাহেব উচ্চস্বরে হেসে উঠল। আমার গাধা ছেলে কি বলে শুনলে? মুশফিকা চৌধুরী হাসতে লাগলেন। পুত্রকে দ্বিধান্বিত দেখে তিনি বেশ মজা পাচ্ছেন। প্রত্যাশার টুস করে ভাইয়ের মুখে মিষ্টি ঠেসে দিয়ে হাসি মুখে বললেন, তুমি বাবা হতে চলেছো ভাইয়া, হে নাও মিষ্টি খাও। প্রত্যয়ের গলায় মিষ্টি আটকে গেল বোনের কথা শুনে। চোখ কপালে উঠল ওর। সবাই কি মজা করছে ওর সাথে? কাশতে থাকলো। মুশফিকা চৌধুরী হন্তদন্ত হয়ে পুত্রকে পানি খাইয়ে দিলেন। প্রত্যয়ের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না উত্তেজনায়। কোনো মতে মুশফিকা চৌধুরীকে জিজ্ঞেস করলো, মা, আমার বউ কই? আমার ঘরে বসে আছে, ভাবির বোধহয় লজ্জা লাগছে সামনে আসতে। প্রত্যাশা হেসে ভাইকে বলল। প্রত্যাশা ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল, এখানে লজ্জার কি আছে? কই, আমি তো পাচ্ছি না। উল্টো আমার তো বুকের ভেতরে শব্দ হচ্ছে। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ না? আব্বু, আমার মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমির সাহেব মাথা নেড়ে হেসে বললেন, বাবা হওয়ার খবর শুনে আমারও মনে হয়েছিল। আমি তো সব কাজ ফেলে তোর মাকে সামনে বসে ওর দিকে তাকিয়েই ছিলাম 2 দিন।
প্রত্যাশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। এটা অসম্ভব আব্বু। আমির সাহেব মেয়েকে বললেন, তুমি বুঝবে না মা এই অনুভূতি। প্রত্যয় বোনকে ধমক দিয়ে বলল, আসলে তুই বুঝতে পারছিস না, আমারও ঠিক এমন ইচ্ছে করছে। আমির সাহেব হাসতে লাগলেন পুত্রের কাণ্ড দেখে। মুশফিকা চৌধুরী ভীষণ আনন্দিত, তিনি দাদি হতে যাচ্ছেন। অবশেষে বাড়িতে একটা বাচ্চা আসতে চলেছে যে সোহার মতো গুটি গুটি পায়ে হাঁটবে, আধো আধো স্বরে দাদিমা বলে ডাকবে। পুত্রের উচ্ছ্বাস দেখে তিনি হেসে বললেন, ওকে ক্লিনিকে নিয়ে যেও, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি ডক্টর শাহনার। প্রত্যয় মাথা নেড়ে মায়ের কথায় সায় জানালো। আর কোনো অভিযোগ করতে দেবে না সিরাতকে। মন দিয়ে এবার সে বউ বাচ্চার খেয়াল রাখবে। রাজনীতিতে এত সাকসেস, প্রথমবারই নির্বাচনে আসার বাইরে জনগণের এত সাড়া পাওয়ার পর যতটুকু আনন্দ হয়েছিল এর চেয়েও 1000 গুণ বেশি আনন্দ হচ্ছে বাবা হবে বলে। এক মুহূর্ত কিছু ভেবে নিজে না গিয়ে প্রত্যাশাকে পাঠালো সিরাতকে ডাকতে। প্রত্যাশা গিয়ে ফিরে এলো, এসে জানালো ও ডেকেছে শুনে সিরাত আসেনি, ওর সাথে ক্লিনিকে যেতেও রাজি হলো না। মুশফিকা চৌধুরী জানেন না দুজনের মাঝে কি হয়েছে, তবে আজ আর সেদিকে বেশি নজর দিলেন না। সিরাতের আচরণে বিস্মিত হলেও রাগ করলেন না, নিজে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন ক্লিনিকে। প্রত্যয় নিজের ভীষণ রাগ হলো সিরাতের এমন আচরণে। মেয়েটা চোখের দেখা পর্যন্ত দিল না ওকে। এত রাগ, এত জেদর। রাগ করে সে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল, কিন্তু মনটা পড়ে রইল সিরাতের কাছে। বাড়ি ফিরে খাওয়া সেরে বিছানায় শুয়ে দেশের সমসাময়িক বিভিন্ন খবর নিয়ে রিসার্চ করছিল প্রত্যয়। নির্বাচনী প্রচারণায় বেশ সাড়া পেলেও ভোটে কে হারবে কে জিতবে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তবে জনগণের এত ভালোবাসা পেয়ে ওদের জন্য কিছু করার তাগিদ হচ্ছে ওর এমনিতে, সেজন্য সমস্যাগুলো নোট করে রাখছে। একবার এমপি পদ পেয়ে গেলে জনগণের চাহিদা মাথায় রেখে কোথা থেকে কাজ শুরু করলে উন্নয়ন হবে তা ঠিক করছিল। এসব নিয়ে সামান্য চিন্তা ভাবনা করছিল। এমন সময় সিরাতকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখল। ভ্রু কুচকাল প্রত্যয়। সারাদিন পর মহারানীর এখন দেখা পাওয়ার সময় হলো, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কোনো শব্দ করল না। ফোন খাটার ভান করে আর চোখে বারবার সিরাতকে দেখতে থাকলো। মেয়েটার মুখে হাসির লেশ মাত্র নেই, মেঘ জমিয়ে রেখেছে। সিরাত এক পলক প্রত্যয়কে দেখে বারান্দায় গিয়ে বসলো চুপচাপ। রেশমি হাওয়া, রাতের আকাশে অনেক তারা, মেঘমুক্ত আকাশে মস্ত চাঁদ ঝলমলে আলো ছড়াচ্ছে। দূরের বাড়িঘরগুলো কেমন অন্ধকার। সিরাত এই অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতে পেটে হাত রেখে ভাবনায় মত্ত হলো। এই প্রত্যয় লোকটাকে নিয়ে আর মন খারাপ করবে না সে। এতদিন মনটা বিষণ্ণ গুমর থাকলেও আজ প্রতিটা মুহূর্ত সে অনুভব করছে সব উদ্ভট ভাবনা বাদ দিয়ে। এ কারণে বোধহয় কথিত আছে, মা হওয়ার আনন্দটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ এনে দেয়। আবহাওয়া শীতল, এর মধ্যে সিরাত বারান্দায় বসে আছে দেখে প্রত্যয় একটু পর উঠে গেল। জানে যে সিরাত ওর কথা শুনবে না, সেজন্য এক প্রকার জোর করেই পাঁজা কোলা করে ঘরে নিয়ে এলো ওকে। সিরাত ছুটার জন্য ছটফট শুরু করায় সাবধানে ওকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমার সাথে রাগ করেছো? তাহলে আমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ কেন? আর একবার নড়চড় করলে একটা চর বসিয়ে দিব। সিরাত শক্ত গলায় বলল, ছাড়ুন, ধরেন কেন আমাকে? আপনি ছুলে আমার নিজেকে জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। আমি বাজে, সেই জন্যই তো ছাড়বো না, শক্ত করে ধরে রাখবো। প্রত্যয়ের কথা শুনে ওর মেজাজটা বিগড়ে গেল। কথা না বাড়িয়ে ফোঁস করতে করতে শুয়ে পড়ল। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে চাদর টেনে দিল ওর গায়ে। ডাক্তার শাহানার সাথে ওর কথা হয়েছে। এই সময়টা বেশ যত্ন নিতে হবে সিরাতের, মন মেজাজের যত্ন নিতে হবে, মানসিক সাপোর্ট দিতে হবে। কিন্তু এরকম আচরণই যদি করে তাহলে প্রত্যয় কিভাবে কি করবে? ও আলো নিভিয়ে নিজেই শুয়ে পড়ল। দিন দিন যেন মানসিক অবস্থার অবনতি ঘটছে সিরাতের। মাঝে মাঝে বিরক্ত লাগে, কখনো কান্না পায়। প্রত্যয়ের কথা শুনলেই চিৎকিয়ে উঠতে ইচ্ছে করে, শুধু মনে হয় লোকটা ওকে ঠকিয়েছে। মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে, কারোর সাথে কোনো কথা বলারও কোনো ইচ্ছে করে না কখনো। সবাই ওর পরিবর্তন টের পাচ্ছিল। এই সময় এমন স্বাভাবিক আবহাওয়া পরিবর্তন দরকার। এই সময়টা অনেক মেয়ে নিজের মায়ের কাছে থাকতে চায়। শ্বশুর শাশুড়ি নিজে থেকে অনুমতি দিলেন সিরাতকে, সে কোথায় যেতে চায়। সিরাত জানালো বাড়ি যেতে চায়। মুশফিকা চৌধুরী নিজে এসে দিয়ে গেলেন ওকে। এছাড়াও 4 বেলা নিয়ম করে খোঁজ নেন ওর। ওষুধ খেয়েছে কিনা, শরীর খারাপ হলো কিনা, এসব নিয়ে তিনি প্রচুর চিন্তিত। শাশুড়ির এই আমূল পরিবর্তন দেখেও সিরাতের ভালো মন্দ কিছুই অনুভব হয় না। তবে বাড়িতে ওর দিনকাল ভালোই কেটে যায়। মা নিরু সোহার সাথে হৈহুল্লোড় করে এভাবে বেশ কিছুদিন কেটে গেল। ভোটের দিন চলে এলো। প্রতিপক্ষকে বেশ বড় ব্যবধানে হারিয়ে জিতে গেল প্রত্যয়। নামের আগে যোগ হলো এমপি। তার দলের কর্মীরা উল্লাসে ব্যস্ত। তবে এসব কিছুই ছুতে পারছে না প্রত্যয়কে। সিরাত ওর ফোন ধরে না বাবার বাড়ি যাওয়ার পর থেকে, নাম্বার ব্লক করে রেখেছে। ওর ফোন দিয়ে কল দিলেও কথা বলে না। এই যে ভোটে সে জয় পেয়েছে, খবরটা নিজের মুখে দিতে চেয়েছে সিরাতকে,
কিন্তু মেয়েটা একবার গলা শুনেই কল কেটে দিয়েছে। এর মধ্যে শুনতে পেল কিছু ভোট কেন্দ্র গন্ডগোল বাঁধিয়েছে ওর বিরোধী প্রার্থীর লোকেরা। পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে ওর দলের কিছু ছেলেকে থানায় ধরে নিয়ে গেছে। প্রত্যয় মাহিন আর অন্তুকে নিয়ে ছুটে গেল সেখানে। পথে যেতে যেতে দেখলো বিভিন্ন জায়গায় ওর জয় নিয়ে আনন্দ মিছিল বের করেছে সাধারণ জনগণ। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হাসল। ভোটে একমাত্র ওকে দেখতে পারেনি। নির্বাচনী কার্যক্রম সামলে প্রত্যয় এক দুপুরে এক গাড়ি ভর্তি বাজার সদাই করে গেল শ্বশুরবাড়ি। মূলত শিমুল সাহেবই মেয়ে জামাইকে দাওয়াত করেছেন তার সফলতার জন্য। কাজে ব্যস্ত প্রত্যয় এই সুযোগে বউকে দেখার লোভটা সামলাতে না পেরে সব রেখেই ছুটে গেল। দরজা খুলে দিল সিরাতের খালার মেয়ে নিরু। এবার ক্লাস 9 উঠেছে সে। গ্রামে থেকে ভালো পড়াশোনা হয় না বলে গত 3 বছর যাবৎ শহরে খালার বাসায় থেকেই পড়াশোনা করছে নিরু। সিরাত ফোন না ধরায় নিরুর কাছ থেকে ওর সব খোঁজ নেয় প্রত্যয়। ওকে দেখে নিরু উৎফুল্ল গলায় বলল, ভালো আছেন দুলা ভাই? প্রত্যয় হেসে বলল, হ্যাঁ, তোমরা কেমন আছো? নিরু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আপাও ভালোই আছে। কোথায় সে? ঘুমায়। প্রত্যয় ভ্রু কুঁচকাল। এই অসময়ে? হ্যাঁ, আপার দিন দুপুরের ঠিক নাই, সারাদিন ঘুমায়। প্রত্যয় হেসে বলল। শিমুল সাহেব এসে বললেন, দাঁড়িয়ে কেন, ভেতরে এসো বাবা। এই নিরু, শরবতের ব্যবস্থা কর, খালা আমাদের খবর দে গিয়ে। আচ্ছা যাই। বলে নিরু ছুটে গেল। প্রত্যয় এত সব বাজার সদাই করে এনেছে দেখে শিমুল সাহেব হতবাক। এই ছেলে যতবার আসে এসব সঙ্গে নিয়ে আসে। কি একটা অবস্থা। মিনারা এসে লাজুক স্বরে বারবার আফসোস করতে লাগলো। দুপুরের ভুরি ভোজন শেষে সিরাত ঘুমিয়ে আছে দেখে বিরক্ত করলো না প্রত্যয়। পড়ার ঘরে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে। শিমুল সাহেবের সঙ্গে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে দেখলো টেবিলে বসে সবজি কাটছে সিরাত। প্রত্যয় অনেকক্ষণ দাঁড়িয়ে বউকে দেখে নিজের চোখের তৃষ্ণা মেটালো। পাশে সোহা মাটিতে বসে খেলছে। প্রত্যয়ের চোখে মুখে অপ্রশান্তি নেমে এলো। হাসি মুখে এগিয়ে যেতেই সোহা দুহাতে বাড়িয়ে আ করে ওর কোলে আসতে চাইল। ওকে নিয়ে পায়চারি করতে থাকলো প্রত্যয়। সোহা মিষ্টি হেসে বারবার ছড়ার মতো বলতে লাগলো, প্রত্যু প্রত্যু প্রত্যু। প্রত্যয় নিজের নামের দফা অবস্থা দেখে বিনিময় মুচকি হাসল। সিরাতকে এক পলক দেখে এরপর বলল, পত্তুকে এখন আর ভালো লাগে না, তাই না? সিরাত শুনতে পেল কথাটা। ইচ্ছে করে যে ওকে সব শোনাচ্ছে তা বুঝতে পারল। সোহা গো গো শব্দ করে হেসে প্রত্যয়ের গালে সদ্য বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাঁড়িয়ে ধরে টান মারল। প্রত্যয় আহ বলে চেঁচিয়ে উঠল। সিরাত টেবিলে বসে শশা কাটছিল দেখেও এগিয়ে এলো না, বরঞ্চ বিরক্তি ভঙ্গিতে কাজে মন দিল। প্রত্যয় মুখ ভার করে সিরাতকে শুনিয়ে সোহাকে বলল, তোমার মা আমার সাথে কথা বলে না জান, বলো তো কি করি? সোহা দুহাত এক করে তালি দিয়ে দিয়ে বলল, মালো মালো। প্রত্যয় অবাক হওয়ার ভান করে বলল, মারলে তো পুলিশ নিয়ে যাবে আমায়, তখন কি হবে? পুলিশের কথা শুনি সোহা ভয় পেয়ে কেঁদে দিল। প্রত্যয় বোকা বনে গেল। সিরাত এসে ছো মেরে ওকে নিয়ে গেল। কান্না থামানোর জন্য টেবিলের উপর বসিয়ে আহ্লাদে সুরে এটা ওটা বলতে লাগলো। সোহা ফুপিয়ে মাকে বিচার দিল। পুলিশ আসছে মামুনি। সিরাত সান্ত্বনা দিয়ে ওকে বলল, চোর ধরতে আসবে মা, তোমাকে না। প্রত্যয়ের মনে হলো কথাটা ওকে উদ্দেশ্য করে বলেছে সিরাত। অপমানে থমথমে হয়ে উঠল মুখ। রেগে বেরিয়ে এলো বাড়ি থেকে।